হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি ডাব্লিউবিসিএসের যে মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 9 নাম্বার পার্ট। এবং যারা আমার এই প্লেলিস্টটা ফলো করো বা এই পুরো মক টেস্টটা ফলো করো তারা জানো যে প্রত্যেক দিন আমি একটা একটা করে বিষয় আনি। ঠিক আছে, আগের দিন যেমন আমি ভূগোল দিয়েছি, আজকে মডার্ন হিস্ট্রি, নেক্সট দিন আবার আমি অ্যানসিয়েন্ট আর মিডিয়েবল হিস্ট্রি, এরকমভাবে প্রত্যেক দিন এক একটা করে বিষয় আনি আমি সন্ধ্যে 7টার সময়। তো তোমরা যারা নতুন তারা প্লেলিস্টে গিয়ে আর কি পুরানো ভিডিওগুলোও দেখবে, সেখানে আমি আশা করি তোমরা বেনিফিট পাবে সেখান থেকে। তো যাই হোক, তো এখানে আমি আর একটা কথা বলে রাখি যে এখানে আমি শুধুমাত্র উত্তর দিই না, তার পাশাপাশি যে অপশানগুলো আছে সেগুলো থেকে সম্ভাব্য যা প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো আমি দিয়ে থাকি। ঠিক আছে, আর এবং প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা দেখলেই বুঝতে পারবে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। কি বলছে প্রথম প্রশ্ন, যে 1857 সালের মহাবিদ্রোহ। ঠিক আছে, প্রথম কথা তোমাকে তো মনে রাখতে হবে এইটা, যে 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এগুলো এখন খুব পাতি কোশ্চেন, আগে একটা টাইমে এই কোশ্চেনগুলো আসতো। তো যাই হোক, যে বিহারের জগদীশপুরে বিদ্রোহীদের প্রধান নেতৃত্ব কে দিয়েছিল? ঠিক আছে, বিহারের জগদীশপুর থেকে কে দিয়েছিল? বিহারের জগদীশপুর থেকে দিয়েছিল হচ্ছে আমাদের কুনওয়ার সিং। ঠিক আছে, কে দিয়েছিল? দিয়েছিল হচ্ছে কুনওয়ার সিং। আমি বলে দিই, এক একটা জায়গায় এক একটা জিনিস শুরু হয়েছিল। ঠিক আছে, মহাবিদ্রোহ 1857 সালে। ঠিক আছে, শুরু হয়েছিল কোথা থেকে? ব্যারাকপুর যদি অপশানে থাকে ব্যারাকপুর মারবে, আর যদি মিরাট অপশানে থাকে, মানে যেটা হচ্ছে গঙ্গা আর যমুনা নদীর হচ্ছে দোয়াব অঞ্চলে মিরাট অবস্থিত, যদি মিরাট অপশানে থাকে তাহলে মিরাট মারবে। ঠিক আছে, তো এক এক জায়গায় এক একটা লিডার ছিল, যেমন হচ্ছে নানা সাহেব। ঠিক আছে, ইনি যিনি ছিলেন তিনি হচ্ছে কানপুর থেকে লিড করেছিল, ঠিক যেভাবে কুনওয়ার সিং বিহার থেকে লিড করেছিল। ঠিক আছে, তোমাদের যদি বেগম হজরত মহল দেয়, ঠিক আছে, বেগম হজরত মহল ইনি হচ্ছিল কোথা থেকে? ইনি হচ্ছিল অযোধ্যা থেকে, অযোধ্যা থেকে হচ্ছে লিড করেছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যদি অপশানে থাকে তোমার হচ্ছে ঝাঁসি, ঝাঁসি থেকে কে? ঝাঁসি রানী লক্ষ্মীবাই, লক্ষ্মীবাই ওখান থেকে লিড করেছিল। এরকম এক একটা জায়গা আছে এবং এক একটা জায়গায় এক একজন নেতা লিড করেছিল। কি বলছে? বলছে 1860 সালে প্রকাশিত নীলকর সাহেবের অত্যাচারের কাহিনী সমৃদ্ধ বিখ্যাত নীলদর্পণ নাটকটি ইংরাজিতে কে অনুবাদ করেছিল? প্রথম কথা, সালটা মনে রাখবে 1860 সাল। কেন মনে রাখবে? তার কারণ 1860 সালে দেখো, এই 1857 সালে কী হয়েছিল? মহাবিদ্রোহ। ঠিক আছে, ঠিক তার 2 বছর পরে 1859-60 এই টাইমে কী হচ্ছে? এই টাইমে হচ্ছে নীল বিদ্রোহ। ঠিক আছে, তোমাদের একবার একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে মহাবিদ্রোহের ইমিডিয়েট পরে, ঠিক আছে, ইংরেজিতে কোশ্চেনটা ছিল যে ইমিডিয়েট পরে কোন বিদ্রোহ শুরু হয়েছিল, সেটা কিন্তু হবে, সেটা হবে নীল বিদ্রোহ। ঠিক আছে, সুতরাং এইটাও মনে রাখবে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ বিখ্যাত, তোমরা সবাই জানো কে নীলদর্পণ কার লেখা? হচ্ছে দীনবন্ধু মিত্র, এনার লেখা হচ্ছে নীলদর্পণ। এতদূর ঠিক আছে। এটাকে ইংরাজিতে কনভার্ট কে করেছিল? ইংরাজিতে ট্রান্সলেট করেছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত কী করেছিল? ইংরাজিতে ট্রান্সলেট করেছিল। এবং এবার ট্রান্সলেট করায় কী হচ্ছে, ইংরেজরা যারা ছিল আর কি, নীলকর সাহেব যারা ছিল, তারা কী করছে? তারা মাইকেল মধুসূদন দত্তকে জেলে পাঠানোর ব্যবস্থা করছে। ঠিক আছে, এবার সেই সমস্ত দায়ভার নিজের নামে নিয়ে নিয়েছিল কে? রেভারেন্ট জেমস লং। ঠিক আছে, রেভারেন্ট মানে ইনি একজন প্রিস্ট ছিলেন, যেটাকে আমরা ফাদার বলে থাকি। কারণ নামের আগে যদি এরকম রেভারেন্ট থাকে মনে করবে সে ফাদার। ঠিক আছে, আমরা যেমন পণ্ডিতজি বসাই কিংবা মৌলানা সাহেব বসাই, তেমনি নামের আগে যদি রেভারেন্ট থাকে তার মানে সে ফাদার বা প্রিস্ট। বুঝতে পারলে? তো যাই হোক, নেক্সট আছে হরিশচন্দ্র মুখার্জি মুখোপাধ্যায়। ঠিক আছে, এই হরিশচন্দ্র সি মুখার্জির একটা বিখ্যাত ছিল হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট, এইটা বিখ্যাত একটা পত্রিকা ছিল। এখানে বেসিক্যালি উনি কী করতেন? ইনি হচ্ছে এই নীল চাষি তাদের যে অত্যাচার, সেই অত্যাচার নিয়ে লেখালেখি করতেন এই হিন্দু পেট্রিয়ট। বললে অনেক কথা বলা যায়। ঠিক আছে, এই হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তো ইনি হচ্ছে প্রচণ্ড ট্যালেন্টেড মানুষ ছিলেন, খুব অল্প বয়সেই মারা যান। ঠিক আছে, ইনি হচ্ছে সারাদিন কাজ করতো অফিসে এবং রাত্রেবেলা এসে এডিট করছেন। ঠিক আছে, এই নিউজ পেপারটা হিন্দু পেট্রিয়ট। আর আমি পুরোটা এনার সম্পর্কে পুরো পড়েছিলাম। ইনি খুব খুব কাজ করতে পারতেন আর কি, 2-3 ঘন্টা ঘুমোতেন এবং তাতেই ওনার হয়ে যেত। তো এইভাবেই আর কি শরীরটা পরবর্তীকালে খারাপ হয়ে যায়। তো ওনার এই যে বাড়ি আছে না, এই হরিশ, এই যে কালীঘাটের ওই পার্টে, কলকাতায় এনার বাড়ি ছিল। ঠিক আছে, সেই বাড়িটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে, এখন বিল্ডিং হয়ে গেছে। ঠিক আছে, এবং আরও যদি গল্প বলি তাহলে অবাক হয়ে যাবে যে এই যে হিন্দু পেট্রিয়ট যখন এই 2011 কি 10 এইরকম, এই 2012-13 সালে এরকম সালে ওই বাড়িটা যখন ভাঙা হচ্ছিল না এনার বাড়িটা, তখন এরকম অনেক এই হিন্দু পেট্রিয়টের আর কি নথি আর কি ওখান থেকে বেরিয়েছিল, কিন্তু সেগুলো সংরক্ষণ করা হয়নি। ওখানকার লোকাল লোকরা বলে ড্রেনে ফেলে দেওয়া হচ্ছিলো আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তবে এইটা মাথায় রাখবে, হরিচন্দ্র মুখার্জির হিন্দু পেট্রিয়ট খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে থিওজফিক্যাল সোসাইটি। বলছে কেন্দ্রীয় কার্যালয় 1882 সালে ভারতের কোথায় স্থানান্তরিত করা হয়? ঠিক আছে, এটা হবে আদিয়ার। ঠিক আছে, এটা পুরো মনে রাখবে, ডিরেক্ট কোশ্চেন চলে আসে, জাস্ট আদিয়ার নামটা মনে রাখলেই হয়ে যাবে। আর থিওজফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, কারণ আগের ভিডিওয়ে আমি বলেছিলাম। নেক্সট কি বলছে, ব্রিটিশ সংসদে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? এটা কে হবে? এটা হবে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি, অপশান বি হচ্ছে উত্তর। দাদাভাই নৌরোজি নিয়ে আমরা কি বলতে পারি? দাদাভাই নৌরোজির বিখ্যাত সেই বই হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, তাই না? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, তাই না? এই বিখ্যাত বই। ইনি হচ্ছে আনঅফিসিয়ালি প্রথমে আমাদের ন্যাশনাল ইনকাম বা জাতীয় ইনকাম মেপেছিল, প্রত্যেক মানুষের পার ক্যাপিটাল ইনকাম ছিল কত? 20 টাকা করে। আর ইনি বলেছিল, একটা থিওরি দিয়েছিল, তার নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, তাই না? ড্রেন অফ ওয়েলথ হচ্ছে ইনি একটা থিওরি দিয়েছিল, মানে টাকা পয়সা সব ওদিকে চলে যাচ্ছে, তাই না? ব্রিটেনে চলে যাচ্ছে। তো দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, তাই না? এই সমস্ত জিনিস বলা হয় ভারতবর্ষের গ্র্যান্ড ওল্ড ম্যান। এখানে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বললেই আমাদের কি চলে আসে? বেঙ্গলি পত্রিকা। বেঙ্গলি পত্রিকা কার? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে কী বলা হয়? ভারতের মুকুটিন রাজা। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো বলা হয়, তো এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে 1905 সালের 16ই অক্টোবর, মানে যেদিন হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল, তাই না? ওই দিনই হচ্ছে জাতীয় শোক দিবস পালন হয়েছিল এবং প্রত্যেকের বাড়িতে হচ্ছে অরন্ধনের ডাক দিয়েছিল, মানে রান্না হবে না। এটা কি? দেখো, এটা হবে রমেশচন্দ্র ত্রিবেদী। ঠিক আছে, এই একই দিনে 16ই অক্টোবর, তো 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। ওই একই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছিল? রাখি বন্ধন, ঠিক আছে, রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেছিল। ঠিক আছে, কৃষ্ণকুমার মিত্র আছে, যার বিখ্যাত পত্রিকা কি? যার মিত্র পত্রিকা হচ্ছে সঞ্জীবনী, তাই না? সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণকুমার মিত্র হচ্ছে বিখ্যাত পত্রিকা। আর এই সঞ্জীবনী পত্রিকাতে কৃষ্ণকুমার মিত্র প্রথমে বয়কটের ডাক দিয়েছিল, তাই না? বয়কটের ডাক দিয়েছিল হচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 1907 সালে, যদিও সঞ্জীবনী বানানটা ভুলে গেছে, দীর্ঘি আর হস্যি উল্টো হয়ে গেছে, যাই হোক, বলছে 1907 সালে জার্মানির স্টুয়ার্টগার্ট শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ভারতের প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করে? প্রশ্নটাই ভুল, কিন্তু এবার কথা হচ্ছে, তুমি বলে ভুল প্রশ্ন কেন আমি দিয়েছি? ভুল প্রশ্ন না, এখানে জাতীয় পতাকা উত্তোলন এই কথাটা ভুল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট চলে এসেছিলো বলে আমি ডিরেক্ট ওখান থেকেই তুলেছি, কিন্তু জাতীয় পতাকা ছিল না, ওটাকে ট্রাই কালার বলা যেতে পারে। ওটাকে ট্রাই কালার বলা যেতে পারে, মানে ত্রিবর্ণ পতাকা বলা যেতে পারে। এই বর্তমান যে জাতীয়, তখন জাতীয় পতাকা হয়নি, 1907 সালে জাতীয় পতাকা কী করে হবে, তাই না? ওটা ট্রাই কালার ছিল। এই আমাদের যে জাতীয় পতাকা, এটা কিন্তু বহুবার চেঞ্জ হয়েছে, তাই না? এখন যে পতাকাটা আছে সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া বলে একজন আর্মি ছিলেন, ঠিক আছে, আর্মির একজন মানে আর্মি ম্যান ছিলেন, তিনি পরবর্তীকালে আর কি ওই জাতীয় পতাকা বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখানে ট্রাই কালার পরীক্ষায় আসবে, এবং ট্রাই কালার, এবং ওই ট্রাই কালার যদি চলে আসে বা ত্রিবর্ণ পতাকা কে উত্তোলন করে, তখন আসবে হচ্ছে মাদাম কামা। ঠিক আছে, আধুনিক মানে মানে সশস্ত্র বিপ্লববাদের জননী যাকে বলা হয়, ঠিক আছে, মাদাম কামা। ঠিক আছে, এখানে দেখো অ্যানি বেসান্ত আছে। অ্যানি বেসান্ত নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ কি? অ্যানি বেসান্ত সবথেকে ভালো একটা কাজ করেছিল। 1907 সালে কী হয়েছিল তোমরা সবাই জানো। 1907 সালে যেটা হয়েছিল, কংগ্রেসের নরমপন্থী এবং মানে চরমপন্থীরা আলাদা হয়ে গেছিলো সুরাট স্প্লিটের মাধ্যমে, সুরাটের অধিবেশনের মাধ্যমে। তারপরে কি হচ্ছে, আলাদা হয়ে যাওয়ার পর 1916 সালে কী হচ্ছে, কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী এক হয়, সাথে মুসলিম লীগও কংগ্রেসে এসে যোগ দেয়। ঠিক আছে, এই পুরো যে কাজটা করেছিল তার ম্যাক্সিমাম কাজটা করে দিয়েছিল অ্যানি বেসান্ত। ঠিক আছে, এবং এই অ্যানি বেসান্তকেই তার পরের বছর হচ্ছে 1917 সালে হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট বানানো হয়, এবং ইনি হচ্ছে প্রথম মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রথম মহিলা যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয় অ্যানি বেসান্ত, কিন্তু ইনি তো বিদেশি মহিলা, তাই না? কিন্তু তাহলে যদি বলে ভারতীয় প্রথম মহিলাকে যিনি হচ্ছে কংগ্রেসের প্রেসিডেন্ট হচ্ছে, তখন হবে সরোজিনী নাইডু। ঠিক আছে, যেটা হচ্ছে 1905 সালে হয়েছিল। ঠিক আছে, 1925 সালে হয়েছিল। 1925 সালে হয়েছিল, সরোজিনী নাইডুকে বানানো হয়েছিল। নেক্সট বলছে কি, 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠার সময় এর প্রথম সভাপতি কে ছিল? গদর পার্টি প্রতিষ্ঠার সময় এর প্রথম সভাপতি কে ছিল? এটা হবে কি, ভাকনা। ঠিক আছে, সোহন সিন হচ্ছে, এটা সোহন না মোহন হবে, যাই হোক, ভাকনা। তো এখানে দেখো, গদর পার্টির প্রতিষ্ঠাতা যদি আসে কি হয়, লালা হরদয়াল। ঠিক আছে, লালা হরদয়াল হচ্ছে গদর পার্টির প্রতিষ্ঠাতা। এবার তোমাদের বলে দিই, এই যে গদর পার্টি না, এদের যে মুখপত্র ছিল সেটারও নাম ছিল কিন্তু হচ্ছে গদর। ঠিক আছে, গদর মানে হচ্ছে বিপ্লব। গদর মানে কি? গদর মানে হচ্ছে বিপ্লব। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর 1917 সালে মহাত্মা গান্ধী, প্রথম কথা, মহাত্মা গান্ধী ভারতে কবে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা থেকে? ঠিক আছে, ফিরেছিল হচ্ছে
সালে, এবং ডেটটাও খুব ইম্পর্টেন্ট, 9ই জানুয়ারি, কেননা এই দিনটাকে আমরা এনআরআই ডে বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া দিবস হিসাবে পালন করা হয়। এটা তো ক্লিয়ার হলো। এবার আসার পরে কী হচ্ছে 1917 সাল, তার মাঝখানে কী হচ্ছে, তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটছে 1916 সাল। সেখানে কী হচ্ছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেটা আছে, গান্ধীজি সেখানে প্রথমবারের জন্য সার্বজনীন বক্তৃতা দিচ্ছে, ঠিক আছে। এবং ওনার গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, যার কথায় কী হচ্ছে গান্ধীজি সারা দেশ ঘুরছিল। ব্যাস এত কটা পয়েন্ট হলো। তাহলে এইবারে আসছে 17 সাল, ঠিক আছে। 17 সালে কী জিজ্ঞাসা করছে, বলছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ। আমি সবসময় বলি, মনে রাখবে, প্রথম যেটা মহাত্মা গান্ধী করেছিল সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, ঠিক আছে। চম্পারণ মানে এই বিহারের ম্যাপটা দেখবে এইরকম অনেকটা, আমাদের পশ্চিমবঙ্গের থেকে পাশেই হচ্ছে বিহার, ম্যাপটা এরকম, ঠিক এই জায়গাটায় চম্পারণ আছে, বক্সার আর চম্পারণ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় চম্পারণটা আছে। এবার এই চম্পারণে কী হয়েছিল, এখন তো চম্পারণ বিরিয়ানি না চম্পারণ মাটন খুব বিখ্যাত হয়ে গেছে, যাই হোক, চম্পারণ সত্যাগ্রহ তখনকার সময় বিখ্যাত ছিল। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 সালে। এবার কথা হলো গান্ধীজি ওখানে গেল কী করে, বাড়ি তো তার গুজরাটে, সেই গুজরাট থেকে বিহারে গেল কী করে, এমনি এমনি তো যাবে না। তার কারণ ওখানে একজন বিপ্লবী ছিলেন, তার নাম হচ্ছে রাজকুমার শুক্লা। এটাও পরীক্ষা আছে কিন্তু, রাজকুমার শুক্লাই কিন্তু ওনাকে ডেকে পাঠিয়েছিলেন, এবং ওখানে গান্ধীজি গেছিল, গিয়ে 3 কাঠিয়া ব্যবস্থা, 3/20, আমি আর ডিটেলে বলছি না, এটাকে 3 কাঠিয়া ব্যবস্থা বলা হয়। 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে গান্ধীজি আন্দোলন করেছিল, এবং আস্তে আস্তে গান্ধীজির সাথে অনেক মানুষ এসে যোগ দেয়, ঠিক আছে। নেক্সট, তার পরের বছরে অর্থাৎ 1918 সালে গান্ধীজি দুটো আন্দোলন করে। কি, একটা হচ্ছে আমেদাবাদ মিল স্ট্রাইক। এই আমেদাবাদ মিল স্ট্রাইকটাই হচ্ছে 1918 সালের প্রথম আন্দোলন, যেখানে গান্ধীজি হচ্ছে ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক করে, মানে কি প্রথম হচ্ছে উনি আমরণ অনশন করে হচ্ছে মানে আমেদাবাদ মিল স্ট্রাইকে। তারপর হচ্ছে খেদা সত্যাগ্রহ, এটাও গুজরাটে করেছিল 1918 সালে। এই 3টে আন্দোলন হচ্ছে গান্ধীজির প্রথম হচ্ছে মানে আঞ্চলিকভাবে প্রথম আন্দোলন। এবং গান্ধীজি যদি প্রথম বলা হয় যে ন্যাশনাল মুভমেন্ট কোথায়, সেটা হচ্ছে রাওলাট আইন যখন পাস হয়, তারপরে গান্ধীজি যে আন্দোলনগুলো আস্তে আস্তে যোগ দিতে চলেছিল, ওটা হচ্ছে প্রথম ন্যাশনাল মুভমেন্ট। এখান থেকেই কিন্তু গান্ধীজিকে 1919 সালে এই ঘটনাটা ঘটেছিল, এখান থেকেই গান্ধীজিকে ন্যাশনাল লেভেলে মানুষ চিনতে শুরু করে, এবং তারপরে তো যথারীতি 1920 সালে অসহযোগ আন্দোলনে গান্ধীজি ন্যাশনাল লিডার হয়েও যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক এখানে দেখো, রাওলাট অ্যাক্ট হয়েছিল। রাওলাট অ্যাক্ট মানে কি, রাওলাট অ্যাক্ট মানে হচ্ছে কোনো কোনো কিছু ছাড়াই, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই ধরো তোমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, এবার তোমাকে বিনা বিচারে জেলে পচাতে পারে, এই রকম একটা কালা আইন, ঠিক আছে। গান্ধীজি বলেছিল নো উকিল, নো ভকিল, নো দলিল, ঠিক আছে, মানে কিছুই লাগছে না। এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, এটাকে কালা কানুন বলা হতো, ঠিক আছে, মানে বাজে একটা আইন। এবার এই যখন আইনটা হয়, তখন কি হচ্ছে, পাঞ্জাবের একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম হচ্ছে কি, জায়গাটার নাম সরি, এই যখন আইনটা যখন হয়, তখন সৈফুদ্দিন কিচলু আর সত্যপাল মালিক বলে দুজন হচ্ছে রাওলাট আইনের এগেনস্টে প্রতিবাদ করায়, ওদের দুজনকে অ্যারেস্ট করে নেওয়া হয়। কী বললাম, সৈফুদ্দিন কিচলু আর হচ্ছে সত্যপাল মালিক, ঠিক আছে। এবার এনাদের দুজনকে যখন অ্যারেস্ট করে নেওয়া হয়, তখন কী হচ্ছে, তখন জালিয়ানওয়ালাবাগ বলে মানে অমৃতসরের কাছে পাঞ্জাবের একটা জায়গা আছে, সেই জায়গাতে কী হচ্ছে, মানুষজন প্রতিবাদ করতে শুরু করে, ঠিক আছে। মানুষজন যখন প্রতিবাদ করতে শুরু করে, তখন কী হচ্ছে, জেনারেল ও ডায়ার এনার নির্দেশে পুলিশরা গুলি চালায়, এবং তাতে বাচ্চা, বুড়ো, শিশু, মহিলা সবাই একদম কাতারে কাতারে মানুষ মরে, ঠিক আছে। তো এই ঘটনাটার নামই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919 সালে হয়। এবার এই যে ঘটনাটা ঘটেছিল, তার তদন্তের জন্য ব্রিটিশ সরকার একটা কমিশন তৈরি করেছিল, যে এক্স্যাক্টলি হয়েছিল কি, এবং সেই কমিশনটার নামই হচ্ছে কি হান্টার কমিশন, ঠিক আছে। এবার অনেকে বলবে হান্টার কমিশন তো আমরা 1882 সালে পড়েছি, ঠিক আছে। এই তখনও একটা হান্টার কমিশন হয়েছিল, যেটা শিক্ষা বিষয়ক, আর এইটা হচ্ছে নর্মাল হান্টার কমিশন, ঠিক আছে। এখানে সাইমন কমিশন আছে। সাইমন কমিশন 1927 সালে কী হয়েছিল, তৈরি হয়েছিল, 1928 সালে আমাদের দেশে এসেছিল, তাই না। নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে দেখো 10 নম্বর প্রশ্ন, বলছে কংগ্রেসের কোন অধিবেশনে সিআর দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ পার্টি গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেছিল। এটা কোন অধিবেশনে হবে, এটা হবে গয়া অধিবেশনে, ঠিক আছে। 1922 সালে কী হচ্ছে, কংগ্রেসের গয়া অধিবেশনে সিআর দাস এইটা করছে, ঠিক আছে। এবার দেখো এখানে 1920 সালের নাগপুর অধিবেশন আছে। নাগপুর অধিবেশনে একটা হয়নি, এটা 1920 সালে কংগ্রেসের অ্যাকচুয়ালি একটা অধিবেশন হয়নি, একটা স্পেশাল অধিবেশন আনা হয়েছিল। সেটা কোথায় করা হয়েছিল, সেটা করা হয়েছিল ক্যালকাটা।
ঠিক আছে। এই ক্যালকাটায় কি, তখন তো ক্যালকাটা ছিল, এই ক্যালকাটায় কী করা হয়েছিল, এই ক্যালকাটায় হয়েছিল মানে লালা লাজপত রায়কে সভাপতি বানানো হয়েছিল। তার কারণ কি, তার কারণ হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন শুরু করার জন্য ক্যালকাটাতে এই অধিবেশনটা করা হয়েছিল, স্পেশাল অধিবেশন। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে দেখো এখানে আছে বেলগাঁও অধিবেশন 1924 সাল, ঠিক আছে, 1928 মনে হচ্ছে, এটা 24 বাংলায় লেখা হয়ে গেছে। তো বেলগাঁও অধিবেশনে গান্ধীজি, ঠিক আছে, ফার্স্ট এবং লাস্ট, এই প্রথম এবং শেষবারের জন্য গান্ধীজি কী হচ্ছে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে 1928 সাল, যেখানে নেহেরু রিপোর্ট, ঠিক আছে, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন, যা ভারতের প্রথম খসড়া সংবিধান তৈরির প্রয়াস ছিল। দেখো 1900 মানে তোমার 27 সালে আমি কি বলেছি, সাইমন কমিশন তৈরি হয়েছে, 1928 সালে কি হচ্ছে সাইমন কমিশন ভারতে এসছে। এবং তোমরা সবাই জানো সাইমন কমিশন যখন ভারতবর্ষে আসে তখন লালা লাজপত রায়, ঠিক আছে, লালা লাজপত রায়রা সবাই কী করছিল, বিদ্রোহ করছিল, এবং লালা লাজপত রায়ের আইপি সান্ডার্স বলে একজন আছে, যার লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হয়। ঠিক আছে, এবং সাইমন কমিশনের মেন দাবি কী ছিল, মেন দাবি ছিল তারা এসে কনস্টিটিউশন তৈরি করবে। ঠিক আছে, প্রথম কথা 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন হয়েছিল, সেই চেমসফোর্ড আইনটাকে দেখাশোনা এবং হচ্ছে কিছু হচ্ছে নতুন নিয়মকানুন লাগানো। প্রথম সোজা কথা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রথম ড্রাফট তৈরি করবে হচ্ছে কি সাইমন কমিশন। ঠিক আছে, এরা হচ্ছে আসবে 1900 কত সালে, 1927 সালে ওরা তৈরি হয়েছিল এবং এসছে ভারতবর্ষে কত 1928 সালে। এত দূর ক্লিয়ার? ঠিক আছে, এবার যখন এসছে এনারা হচ্ছে যে মেম্বার ছিল সাইমন কমিশনের, এই কমিশনের যে কমিটি ছিল সেই কমিটির 5 জন যে মেম্বার, 5 জনের 5 জনই হচ্ছে কি ছিল, ব্রিটিশ ছিল। ঠিক আছে, ভারতীয় কোনো লোক ছিলই না। তার কারণ তাদের কথা ছিল কি, তাদের কথা ছিল, এই সাইমনের কথা ছিল আর কি, যে ভারতীয়রা ওদের অকাত নেই, ঠিক আছে, ওদের অকাত নেই সংবিধান লিখবে। মতিলাল নেহরু বলে দাঁড়ারে অকাত নেই, ঘরে ঢুকে একাই করে দিয়ে চলে এসে একাই নেহরু রিপোর্ট লিখে দিয়েছে নে। ঠিক আছে, তো এই হচ্ছে নেহরু রিপোর্ট 1928 সালে, মানে এটাই সংবিধান লিখে দিয়েছে একা বাড়িতে বসে। তো এইটাই হচ্ছে মতিলাল নেহরু। ঠিক আছে, এই নেহরু রিপোর্টের নেহরু মানে হচ্ছে মানে মতিলাল নেহরু। নেক্সট 1930 সালের 12ই মার্চ মহাত্মা গান্ধী তার বিখ্যাত ডান্ডি যাত্রা সবরমতী আশ্রম থেকে কতজন লোক নিয়ে শুরু করেছিল? ঠিক আছে, এটা হবে কি, এটা হবে 78 জন মানুষ নিয়ে শুরু করেছিল। কংগ্রেসের প্রথম যে সভা বসেছিল 1885 সাল, সেখানে কতজন মানুষ ছিল? সেখানে 72 জন মানুষ ছিল। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখতে হবে। বলে রাখি 12ই মার্চ 78 জন লোক নিয়ে যাত্রা শুরু করেছে কত সালে? 1930 সালে। 5ই এপ্রিল গিয়ে পৌঁছেছে। এতদিন হেঁটেছে, 24 দিন, 241 মাইল হেঁটেছে। ঠিক আছে, গান্ধীজি সবাইকে নিয়ে হেঁটেছে। গান্ধীজি দিক দিয়ে হেঁটে যাচ্ছে, মানে সরোজিনী নাইডু একটা মেয়েদের দলে নিয়ে আবার মাঝখানে যোগ হয়েছিল। উনি শুরু করেছিল 78 জন নিয়ে, যেতে যেতে হাজার হাজার লাখ লাখ মানুষ তার পিছনে চলে এসেছে। ঠিক আছে, তো ডান্ডি মার্চ সরোজিনী নাইডু কিন্তু যোগ করেছিল, এটা মাথায় রাখবে, মাঝখানে যুক্ত হয়েছিল। এবার ওখানে ধর সেনা, এই সবরমতী আশ্রম থেকে ওখানে একটা মানে এতে গেছিলো, ডান্ডিতে গেছিলো, ওখানে ধর সেনা বলে একটা মানে নুনের গোলা ছিল, সেখানে গেছে। সেখানে গান্ধীজি নিজের হাতে করে আর কি নুন তৈরি করেছে, যেটা তখন আইন বিরুদ্ধ কাজ ছিল, তাই জন্যই আইন অমান্য করলো, তো তাই জন্যই আইন অমান্য আন্দোলন এইভাবে শুরু করলো, আইন অমান্য আন্দোলন। এবার আইন অমান্য আন্দোলন যখনই শুরু করলো, প্রথম দিনই গান্ধীজি অ্যারেস্ট। ঠিক আছে, প্রথম দিনই কি, প্রথম দিনই বাপু অ্যারেস্ট। বাপু কি, বাপু অ্যারেস্ট মানে গান্ধীজি অ্যারেস্ট, তাই না? বাপু চলে গেছে, আব্বা এসছে, মানে কি আব্বাস তৈয়বজি। ঠিক আছে, মানে বাপু যেই অ্যারেস্ট হয়ে যায় তখন কি হচ্ছে, তখন হচ্ছে আব্বা চলে এসে। এইভাবে মনে রাখবে, মানে মনে রাখতে সুবিধা হবে। তাহলে কি বললাম, বাপু অ্যারেস্ট, প্রথম দিনই অ্যারেস্ট। তারপরে কি আন্দোলনটাকে লিড করছিল? আব্বাস তৈয়বজি, ফের আব্বাস তৈয়বজিও অ্যারেস্ট। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সরোজিনী নাইডু এসে আন্দোলনটা লিড করেছিল। ঠিক আছে, এইভাবে আন্দোলনটা চলছিল। নেক্সট কি বলছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলনের সময় সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে? এটা কে হবে? অপশান এ, খান আব্দুল গাফফার খান। ঠিক আছে, খান আব্দুল গাফফার খান নিয়ে আর কি বলবো। খান আব্দুল গাফফার খান হচ্ছে কি বলতো, লাল কোর্তা বাহিনী বলা হতো এনাদের যে বাহিনীটা, লাল কোর্তা বাহিনী। বর্তমানে আফগানিস্তান ওই এলাকায় এনার জন্ম। ঠিক আছে, বর্তমানে যে আফগানিস্তানের ওই দিকটায়। এবং এনার যে খোদাই খিদমাতগার বলে একটা দল ছিল, সেটাকে লাল কোর্তা বাহিনী পড়তো, কারণ লাল কোর্তা পরে থাকতো তারা। আর এই খান আব্দুল গাফফার খান গান্ধীজিকে সেই একদম মানে গান্ধীজির সমস্ত আন্দোলনে ছিল। ঠিক আছে, রাওলাট অ্যাক্টে ওনার পাশে ছিল, নন কোঅপারেশন মুভমেন্টে ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট, ঠিক আছে, যেটাকে তোমরা আইন অমান্য আন্দোলন বলছো, সেটাতেও ছিল। ঠিক আছে, ইভেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটাতেও কিন্তু ছিল, সব কটাতে ছিল। তারপরে যখন দেশভাগ হয়ে যায়, তারপর তিনি তো পাকিস্তানে চলে যায়, কারণ উনি ওদিকে পড়ে যায়। ঠিক আছে, উনি হচ্ছে প্রথম অভারতীয় যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, ইনি হচ্ছে প্রথম অভারতীয়, তারপরে নেলসন ম্যান্ডেলাকেও দেওয়া হয়েছিল, কিন্তু ইনি হচ্ছে খান আব্দুল গাফফার খান হচ্ছে প্রথম অভারতীয় যাকে ভারতরত্ন দেওয়া হয়।
নেক্সট কি, নেক্সট হচ্ছে 1932 সালে রামসে ম্যাকডোনাল্ড, যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি কোথায় আমরণ অনশন শুরু করেছিল। ঠিক আছে, এই যে রামসে ম্যাকডোনাল্ড, এই হচ্ছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, যেটা কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয়। এটা হচ্ছে কোথায় গান্ধীজি তার প্রতিবাদে কোথায় মানে অনশন শুরু করেছিল। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে গান্ধীজি এই সময় কী হচ্ছে, অলরেডি আইন অমান্য করে চলে এসেছে, গান্ধীজি সহ কংগ্রেস সবাই জেলেই আছে। ঠিক আছে, এবং ওখানে কোথায় ছিল, পুনার যে জারভেদা জেল বা ইয়ারভেদা জেল ছিল সেখানেই ছিল, এবং সেখানেই কী করছে, সেখানেই গান্ধীজি আমরণ অনশন শুরু করে। ঠিক আছে, এবং তারপরে কি হয়, তারপরে হচ্ছে পুনা প্যাক্ট হয়। ঠিক আছে, গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে পুনা প্যাক্ট হয়। কত সালে বলবে, যদিও আমি সবটাই বলে দিলাম। এখানে দেখো আলিপুর সেন্ট্রাল জেল আছে, যেখানে আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল 1908 সালে, তাই না, আলিপুর সেন্ট্রাল জেল। এবং আলিপুর ষড়যন্ত্র মামলার মাস্টার মাইন্ড কে ছিল, রাসবিহারী বোস, এবং ধরা কে পড়েছিল, ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি, তাই না। এবার দেখো এখানে সেলুলার জেল আছে, তোমরা সবাই জানো সেলুলার জেল কোথায়, আন্দামান নিকোবরে, যেখানে কী হচ্ছে দ্বীপান্তর করা হতো, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে দেওয়া হতো। নেক্সট 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে প্রথমবার সভাপতি নির্বাচন হওয়ার পর সুভাষচন্দ্র কাকে জাতীয় পরিকল্পনা কমিটি বা ন্যাশনাল প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। একটা জিনিস মাথায় রাখবে, সুভাষচন্দ্র আর জওহরলাল নেহরু এনারা দুজনে মিলে কিন্তু একসময় যথেষ্ট কাজ করতো। ঠিক আছে, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে হরিপুরা অধিবেশনের হচ্ছে মানে মানে রাষ্ট্রপতি, সভাপতি, তখন সভাপতিকে রাষ্ট্রপতি বলতো। ঠিক আছে, মানে কংগ্রেসের সভাপতিকেই রাষ্ট্রপতি বলতো। এটা অনেকে হয়তো মানে এগ্রি করবে না, কিন্তু আমি একটা ভিডিও দেখেছি। ঠিক আছে, একটা ভিডিও দেখেছি আমি, সেই ভিডিওতে কিন্তু যথারীতি সুভাষচন্দ্র বসু খুব অসুস্থ ছিলেন। ঠিক আছে, এই হরিপুরা অধিবেশনের শেষ দিকটায় শরীর অসুস্থ হয়ে গেছিলো, এবং তখন মানে যে অ্যানাউন্স করছিলেন তিনি কিন্তু এইভাবেই বলছিলেন যে আমাদের রাষ্ট্রপতি আসছেন। ঠিক আছে, আমি নিজে ভিডিওটা দেখি এই কথাটা বলছি। তো যাই হোক, তো এই প্ল্যানিং কমিটি করা হয়েছিল, এবং সেটা চেয়ারম্যান কাকে বানানো হয়েছিল, জওহরলাল নেহরুকে বানানো হয়েছিল। আর একটা এখানে কথা বলে দিই আমি, দেখো এই যে 1938 সালে কী হচ্ছে, 1938 সালে হচ্ছে হরিপুরা অধিবেশন, কিন্তু 1939 সালে কী হচ্ছে, ত্রিপুরী। এটাতেও সুভাষচন্দ্র বসুই কিন্তু কী ছিল, সুভাষচন্দ্র বসুই ছিল প্রেসিডেন্ট। কিন্তু মুশকিলটা হলো এখানে একজন ছিল, তার নাম হচ্ছে পট্টবী সীতারামায়া, সে ভার্সেস নেতাজি সুভাষচন্দ্র বোস। এই দুজনার মধ্যেই কিন্তু মানে এটা হয়, ভোটাভুটিটা হয়, বুঝতে পারলে। এই দুজনার মধ্যেই যখন ভোটাভুটিটা হয় তখন নেতাজি অবশ্যই জিতে যায়, কিন্তু এনার উপরে গান্ধীজির হাত ছিল, পট্টবী সীতারামায়ের উপরে গান্ধীজির হাত ছিল, এবং উনি বলেছিলেন যে মানে পট্টবীর হার মানে আমার নিজের হার। এবার এইসব বলায় আর কি নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতেই পারে কংগ্রেসে কোণঠাসা হয়ে যাচ্ছে, তো উনি দল ত্যাগ করে এবং পরবর্তীকালে ফরওয়ার্ড ব্লক তৈরি করে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কী বলছে, 1942 সাল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ভারতের ভাইসরয় কে ছিল, ভারত ছাড়ো মানে ভারত থেকে চলে যাও, গো, সেখান থেকে মনে রাখবে লিন লিদ গো। ঠিক আছে, লিন লিদ গো, এখান থেকে মনে রেখে দেবে, ভারত ছেড়ে দাও, ভারত থেকে গো। ঠিক আছে, লিন লিদ গো, ট্রিকের মাধ্যমে মনে থেকে যাবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে আগস্ট প্রস্তাব, এনার সময় ভাইসরয় কে ছিল, এটা হচ্ছে লিলিত গো। ঠিক আছে, এগুলো একদম মানে বারবার আসে বলে আমি দুটো কোশ্চেন পরপর নিয়ে চলে এলাম। নেক্সট কি বলছে, 1945 সালে আজাদিন ফৌজের বন্দি সেনাদের কোথায় বিচার হয়েছিল, লালকেল্লায় বিচার হয়েছিল। এটাই একটা প্রশ্ন। দেখো আমি প্রশ্নগুলোও সেইভাবে তৈরি করেছি। ঠিক আছে, আমি শুধু জিজ্ঞাসা করতেই পারতাম যে আজাদিন ফৌজের বন্দীদের প্রধান আইনজীবী কে ছিল, আমি শুধু এইটুকুই জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু আমি প্রশ্নের মধ্যেও ইনফরমেশান ঢুকিয়ে দিয়েছি, যাতে তোমার প্রশ্নগুলো দেখেও যেন 2-4টে ইনফরমেশান চলে আসে। প্রথম কথা, 1945 সালে আজাদিন ফৌজের বন্দীদের লাল কেল্লায় হয়েছিল বিচার, রেড ফোর্টে, এবং এই বন্দীদের প্রধান আইনজীবী কে ছিলেন, প্রধান আইনজীবী ছিলেন হচ্ছে ভুলাভাই দেশাই। ঠিক আছে, ভুলাভাই দেশাই হচ্ছে প্রধান ছিলেন, এবং জওহরলাল নেহরু, তেজ বাহাদুর সাপরু এনারা কিন্তু ওনার সাপোর্টিংয়ে ছিলেন, বুঝতে পারলে, সবাই মানে কিন্তু লড়েছিল হচ্ছে তাদের জন্য। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছে 1946 সালে মাউন্ট ব্যাটেনের আগে ভারতের ভাইসরয় কে ছিলেন, যিনি ব্রেকডাউন প্ল্যান এনেছিলেন। এটা কি হবে, এটা হবে ওয়াভেল। ঠিক আছে, ওয়াভেল পরিকল্পনা কত সালে, 1945 সালে ওয়াভেল পরিকল্পনা। ঠিক আছে, নেক্সট 20 নম্বর বলছে তিলক দ্বারা পরিচালিত হোম রুল লীগের প্রধান কেন্দ্র বা সদর দপ্তর কোথায় ছিল। তিলক কোথাকার মানুষ ছিল, বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রে, তা মহারাষ্ট্রের যেখানে কাছাকাছি পুনে ছিল, পুনেতেই হবে। ঠিক আছে, হোম রুল লীগ নিয়ে বলে দিই, হোম রুল লীগ কে তৈরি করেছিল, অ্যানি বেসান্ট তৈরি করেছিল। ঠিক আছে, হোম রুল লীগ কে তৈরি করেছিল, অ্যানি বেসান্ট তৈরি করেছিল। এবং এই ইন্ডিয়ান হোম রুল লীগ যদি বলা হয়, ইন্ডিয়ান হোম রুল লীগ কে তৈরি করেছিল, বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, এবং যদি বলা হয় নিখিল ভারত হোম রুল লীগ বা অল ইন্ডিয়া হোম রুল লীগ, তখন কী হবে, এনারা দুজন, অ্যানি বেসান্ট প্লাস বালগঙ্গাধর তিলক, দুজনে মিলে একসাথে তৈরি করেছিল। এবং তিনটেই কত সালে তৈরি করেছিল, 1916 সালে তৈরি করেছিল। ঠিক আছে, সুতরাং এই কটা পরীক্ষায় চলে আসে। এবং তারপরে মানে বালগঙ্গাধর তিলক 1920 সালে 1 অগাস্ট মারা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে এনার মারা যাওয়ার ডেটও আমি কেন মনে রেখেছি, ঠিক আছে,
তার কারণ এমনি সময় তো মনে রাখি না, সাধারণত মনে রেখেছে এই কারণে, এই দিন থেকেই আইন অমান্য আন্দোলনটা শুরু হয়েছিল। ঠিক আছে, উনি মৃত্যু বলি আর কি তিলক ফান্ডও তৈরি করা ছিল একটা। যাই হোক, 21 নম্বর প্রশ্ন কি বলছে, 1931 সালে করাচি কংগ্রেস অধিবেশনে মৌলিক অধিকার সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাবটি খসড়া বা ড্রাফট কে করেছিল? এটার উত্তর কী হবে? দেখো, 1931 সালে করাচিতে এই ফান্ডামেন্টাল রাইট এর ড্রাফট করেছিল হচ্ছে বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটের ড্রাফট করেছিল বল্লভভাই প্যাটেল, যিনি হচ্ছে 1931 সালে করাচি অধিবেশনের প্রেসিডেন্ট ছিল। আচ্ছা, জওহরলাল নেহরুর খুব বিখ্যাত 1929 সালে হচ্ছে লাহোর অধিবেশনে হচ্ছে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন। এবার তোমরা আমাকে বলবে লাহোর অধিবেশনের সবথেকে মেন যে বক্তব্য সেটা কী ছিল। এখানে দেখো এম.এন. রয় আছে। এম.এন. রয় কি মানবেন্দ্রনাথ রয়? এম.এন. রয় হচ্ছে মানে নামটা বলতেও না একটু গর্ববোধ হয় আর কি, আমাদের এখানেই ওনার সব কিছু। ঠিক আছে, এই হরিনামী স্কুলেতেই কিন্তু ওনার পড়াশোনা। ঠিক আছে, যাই হোক, তো এই এম.এন. রয়, এখানে যে একটা রাস্তাও আছে আমাদের বাড়ির এখানে, সেটা রাস্তাটার নামও হচ্ছে এম.এন. রয় রোড। তো এই এম.এন. রয় হচ্ছে ভারতবর্ষের প্রথম লোক যে আর কি মানে মানে ভারতের মানে বাইরে আর কি 1920 সালে, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি করেছিল, যেটাকে তোমরা সিপিআই বলো, তাই না? যদিও এই সিপিআই আর ওই সিপিআইয়ের মধ্যে একটু পার্থক্য আছে, ওটা তাসকান্তে তৈরি হয়েছিল। এবং তোমার এই যে এম.এন. রয় হচ্ছে ভারতবর্ষের প্রথম লোক যিনি কিন্তু বিদেশে গিয়ে লেনিনের সাথেও দেখা করেছিল। যাই হোক, তো মহাত্মা গান্ধী নিয়ে কী আর বলবো, মহাত্মা গান্ধী নিয়ে আমি এমনি সব বলেও দিয়েছি আগের ভিডিও, শুধু এখানে একটাই জিনিস বলে দিই, মহাত্মা গান্ধী মানে তোমার হচ্ছে যে আন্দোলনগুলো সেগুলো কি 1920 সালে, 1930 সালে, 1942 সালে, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। তো এইগুলো একটু মাথায় রাখবে, এমনি গান্ধীজি নিয়ে বহুবার বহু কিছু বলা হয়ে গেছে। নেক্সট কী বলছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ঠিক আছে, এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল 1920 সালে। এবং মনে রাখবে কংগ্রেস, আমি যখন তোমাদের বলেছিলাম কংগ্রেসের প্রথম সভা হয়েছিল 1885 সালে, কোথায় হয়েছিল? হয়েছিল হচ্ছে তোমার বম্বে, তাই না? ঠিক তেমনি এআইটিইউসি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এরও প্রথম সভা কোথায় হবে? বম্বেতেই হবে। ঠিক আছে, সুতরাং এই দুটো কানেক্ট করে একটু মনে রেখে দেবে। এবং এর সভাপতি কে ছিল? সভাপতি ছিল লালা লাজপত রায়। নেক্সট 23 নম্বর প্রশ্ন কি বলছে, 1928 সালে সাইমন কমিশন বিরোধী তীব্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত হন কোন চরমপন্থী নেতা? প্রথম কথা, চরমপন্থী নেতা কারা কারা? চরমপন্থী নেতা হচ্ছে লাল বাল পাল, ঠিক আছে, লাল বাল পাল আর তার সাথে অরবিন্দ ঘোষ, এই চারজন চরমপন্থী নেতার নাম মাথায় রাখবে, কারণ এই চারজনই হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার 1928 সালে, প্রথম কথা হচ্ছে এক্ষুনি দেখো তোমার লালা লাজপত রায়, আমি তোমাদের বলেই দিয়েছি 1920 সালে মারা গেছে, সুতরাং লালা লাজপত মানে বাল গঙ্গাধর তিলক 1920 সালে মারা গেছে, সুতরাং উনি তো হবেই না। এখানে হবে কে? হবে হচ্ছে লালা লাজপত রায়। একটু আগেই আমি তোমাদের বলেও দিলাম এটা, তাই না? যেটা কী হচ্ছে, সাইমন গো ব্যাক স্লোগান দিচ্ছিল, এবং সেখানে কী হচ্ছে, আইপি সান্ডার্সকে কী হচ্ছে, আইপি সান্ডার্সের লাঠির আঘাতে ইনি হচ্ছে কী হচ্ছে মারা যাচ্ছে। ঠিক আছে, কেউ বলে বুকে লেগেছিল, কেউ বলে মাথায় লেগেছিল। তো যাই হোক, যেখানে এক একটা বইতে এক একটা লেখা আছে, কিন্তু কথা হচ্ছে মানে লালা লাজপত রায় এইতে মারা যায়। ঠিক আছে, এইটাই এফেক্ট করেছিল ভগৎ সিং এবং তার গ্রুপকে। ঠিক আছে, নিজেরাও বুঝতে পারছো 1928 সালে অলরেডি ভগৎ সিং নিজেও একটা গ্রুপ করে নিচ্ছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবং ভগৎ সিংরা কী হচ্ছে এদের গ্রুপকে প্রচণ্ড এফেক্ট করেছিল, তাই জন্যই কিন্তু ভগৎ সিংরা আইপি সান্ডার্সকে হত্যা করেছিল। ঠিক আছে, এই যে কেন, তুমি একটা কথা বলো, ধরো মানে চিত্তরঞ্জন দাসকে কেউ এরকমভাবে নির্মমভাবে ধরো চিত্তরঞ্জন দাসের উপরে লাঠিচার্জ করলে এবং তার মানে খারাপ কিছু তার সাথে ঘটে গেল, তো চিত্তরঞ্জন দাসকে এরকম কিছু করলে, ঠিক আছে, আমাদের নেতাজি ছেড়ে দিত তাকে? একটু ভেবে দেখো। তার কারণ চিত্তরঞ্জন দাস কে? নেতাজির কাইন্ড অফ বাবা, তো রাজনৈতিক পিতা, তো তাই না? বাংলা থেকেই দুজনে, তাকে থেকেই তো নেতাজি টেতাজি সব উদ্বুদ্ধ হয়েছে, তাকে থেকেই তো এই সমস্ত আন্দোলন ফান্দোলনে এসছে। ঠিক তেমন পাঞ্জাবের দিকে ভেবে দেখো, পাঞ্জাবের এরকম নেতা কে ছিল? লালা লাজপত রায় ছিল। তাকে তুমি মেরে দিচ্ছ, তার নেক্সট জেনারেশন ভগৎ সিং, সেও তো পাঞ্জাবের ছেলে, সে ছেড়ে দেবে তাকে? আরে লালা লাজপত রায় আর ভগৎ সিংয়ের কাকা, ঠিক আছে, অজিত সিং, সব একই লেভেলের বন্ধু বান্ধব ছিল, বুঝতে পারলে? সুতরাং একটা তার ফাদার ফিগারকে তুমি মেরে দিচ্ছ, আইপি সান্ডার্স, তো তাকে ছেড়ে দেবে? এই আইপি সান্ডার্সকে হত্যা করেছে এবং ওই অ্যাসেম্বলিতে বম মেরেছে, এটা নিয়েই তো ভগৎ সিংয়ের 1929 সালে কী হয়েছিল? 1929 সালে এটা নিয়েই তো লাহোর ষড়যন্ত্র মামলা তৈরি হলো, বুঝতে পারলে? তো এখান থেকেই কিন্তু মেনলি শুরু হয়েছিল। নেক্সট বলছে 1930 সালের 18ই এপ্রিল সূর্য সেন, মাই ফেভারেট মাস্টারদা, ঠিক আছে, মাই ফেভারেট। ঠিক আছে, যাই হোক, সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় বিপ্লবীরা কোন পাহাড়ের উপর অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করেছিল? এটা কী হবে? এটা হবে জালালাবাদ পাহাড়। ঠিক আছে, এই নিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু তোমাদের সবাইকে বলবো একটা সিনেমা একটু দেখো, চিটাগং বলে একটা সিনেমা আছে, চিটাগং। আর অ্যাক্টর সব লেজেন্ডারি অ্যাক্টর এক একটা। ঠিক আছে, দেখবে তোমার হচ্ছে এই মনোজ বাজপাই, ঠিক আছে,
তারপরে হচ্ছে তোমার ওই কী বলে রাজকুমার রাও, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ওই কী বলে মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, নওয়াজুদ্দিন সিদ্দিকী, তারপরে আরও একজন যে অ্যাক্টর আছে যে হচ্ছে ওই তার নামটা আমি ভুলে যাচ্ছি, ওই তামান্না ভাটিয়া না কে ছিল, যা মানে তার মানে বয়ফ্রেন্ড যে ছিল আগে, আমি নামটা ভুলে যাচ্ছি। কথা ওটা না, কথা হচ্ছে সব লেজেন্ডারি অ্যাক্টররা মিলে, তখন সবাই এত বড় বড় সুপারস্টার হয়নি মনোজ বাজপেয়ী ছাড়া, এই লেজেন্ডারি অ্যাক্টররা মিলে এই মাস্টারদের উপরে একটা সিনেমা করেছে, তুমি দেখবে না সিনেমাটা, ঠিক আছে, চিটাগং বলে একটা সিনেমা, ফ্লপ সিনেমা হয়েছিল তখনকার দিনে, তো ফ্লপ হবেই, মাস্টারদের উপরে সিনেমা করলে ফ্লপ মানে এ হবে নাকি, মানে হিট হবে নাকি? এ তো আমাদের দেশ যদি মাস্টারদের উপরে সিনেমা করে আমাদের দেশ যদি হিট হতো না, তাহলে আমাদের দেশ অন্যরকম হতো, তাই না? কিন্তু আমি তখনও দেখেছিলাম, আমি মাঝে মধ্যেই দেখি, সবাই, আমি এই নিয়ে কিচ্ছু বলবো না, ওখানে ঝন্টু বলে একটা ক্যারেক্টারও আছে, ঠিক আছে, তেভাগা আন্দোলন সব ওখানে দেখতে পাবে, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, তারপর হচ্ছে তোমার ওই মানে প্রীতি বলতো মাস্টারদা ভালোবেসে, ঠিক আছে, প্রীতি বলে ডাকতো প্রীতিলতা ওয়াদেদারকে, প্রীতিলতা ওয়াদেদার মানে আমাদের যে প্রথম মহিলা মানে শহীদ, ঠিক আছে, এনাদের প্রত্যেকে কানেক্টেড, ঠিক আছে, এবং ওরা মাস্টারদাকে তো আমরা মানে আমরা মাস্টারদা বলে চিনি, কিন্তু বাকি যারা ছাত্র ছিল তারা দেখবে নির্মল দা, ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন দাদা দাদা বলে ডাকতো, তো ওই প্রত্যেকটা ক্যারেক্টার ওখানে আছে, তোমার চোখের সামনে পুরোটা চলে আসবে, ওটা একটু দেখবে, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেনের উপরে চিটাগং বলে, চিটাগং, ঠিক আছে, লিখবে, ইংলিশে লিখবে চিটাগং, পেয়ে যাবে। চিটাগং মানে চট্টগ্রাম, ঠিক আছে, চট্টগ্রামেরই এখন মানে তখনকার ইংরেজদের দেওয়া নাম ছিল চিটাগং, তো এই চিটাগং মানে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এইটা নিয়েই অ্যাকচুয়ালি সিনেমা, তো একটু দেখো, মানে সবাইকে রিকোয়েস্ট একটু দেখো, ভালো লাগবে। নেক্সট কি ইউটিউবেই পেয়ে যাবে আর কি, ইউটিউবেই পেয়ে যাবে। নেক্সট 1947 সালে 15ই আগস্টে ভারতের স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা কে হবে? এটা হবে কৃপালিনী, কৃপালিনী, ঠিক আছে, ইংরেজদের বলালো তোমরা অনেক কৃপা করেছো, এবার ভাগো ভাই, ঠিক আছে, আমাদের দেশ থেকে অনেক করেছো, ঠিক আছে, কৃপা করে এবার আমাদের দেশ থেকে বের হও, ঠিক আছে, তাই জন্য এখান থেকে মনে রাখবে কৃপালিনী, ঠিক আছে। এইবার দেখো এখানে আছে জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু কংগ্রেসের সব থেকে বেশি বার প্রেসিডেন্ট ছিলেন, 3বার। তোমরা আমাকে বলবে জওহরলাল নেহরু ছিলেন, আরও একজন ছিলেন, আচ্ছা আমি বলে দিই দাদাভাই নৌরোজি, ঠিক আছে, দাদাভাই নৌরোজিও 3বার ছিল, কিন্তু যদি বলা হয় সব থেকে বেশি দিন কে প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, তখন কী হবে? তখন হবে মৌলানা আবুল কালাম আজাদ। তার কারণ কি? তার কারণ হচ্ছে 1942 সাল থেকে যে কংগ্রেসের এই মানে মোটামুটি আমাদের যে মানে ব্যাপারগুলো চলছিল, তোমরা সবাই জানো 1939 সাল থেকে কী হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে 1945 সাল পর্যন্ত, তো এর মাঝখানে বহু দিন আর কি কংগ্রেসের কোনো সভা বসেইনি, তো তার আগে মৌলানা আবুল কালাম আজাদ আর কি নিজে প্রেসিডেন্ট ছিল, তো যেহেতু সভা বসেনি তা উনি প্রেসিডেন্ট হিসেবে চলে গেছিলো, তাই জন্য বেশি দিন যদি বলে মৌলানা আবুল কালাম আজাদ, এবং যদি বলে বাচ্চা ঠিক বলা ঠিক হবে না, যদি বলে যে কংগ্রেসের সব থেকে জুনিয়র মোস্ট প্রেসিডেন্ট বা সব থেকে বেশি কী বলবো, তরুণও তো বলতে পারবো না, সব থেকে জুনিয়র মোস্ট প্রেসিডেন্ট কে ছিল, ইনিও কিন্তু আবুল কালাম আজাদই ছিল, আর ইনি হচ্ছে ভারতের শিক্ষামন্ত্রীও ছিল, ঠিক আছে। আর কি আছে? আর আছে পট্টবী সীতারামাইয়া, যাকে কে হারিয়েছিল, যাকে হারিয়েছিল আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই না? কোথায়? 1939 সালে কি হচ্ছে ওই ত্রিপুরী অধিবেশনে, ঠিক আছে। এবং তোমাকে বলে দিই, যখন নেতাজি সুভাষচন্দ্র বোস এই রিজাইনটা করে দেয়, তারপরে কিন্তু ইনি প্রেসিডেন্ট হননি, এটাও একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, এগুলো WBCS মেন লেভেলের প্রশ্ন, ঠিক আছে, যে 1939 সালে সুভাষচন্দ্র বসু রিজাইন করে দেওয়ার পর কংগ্রেসের প্রেসিডেন্ট কে হয়? অপশান এতে থাকবে পট্টবী সীতারামন। তোমার মনে হতেই পারে যে পট্টবী যেহেতু হেরে গেছিল তাই জন্য উনিই হয়তো আবার প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু না, তারপরে প্রেসিডেন্ট হয়েছিল রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ, বিহারের গান্ধী, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট, একবার নয় দুবার, যেটা এখনও পর্যন্ত কেউ হতে পারেনি, পরপর দুবার প্রেসিডেন্ট। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু। তো আজকের এই ছিল ক্লাস, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, এবং যারা নতুন তারা যদি উপকৃত হয় একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি প্রত্যেক দিনই এরকম একটা করে বিষয় আনবো, আমার এখনও টার্গেট আছে, এখনও পরীক্ষার দিন পর্যন্ত মোটামুটি আমি 25টা ধরে এগোচ্ছি, 25টা আমি এরকম প্র্যাকটিস সেট দেবো, ঠিক আছে, শেষ দিকে সেরকম হলে দিনে 2টো করে দেবো, কিন্তু আমি 25টা করে দেবো, তোমরা দেখবে, আশা করি তোমাদের আর কি বেনিফিট হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।